আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বপন অন বোর্ড। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি স্বপন, আপনাদের স্বাগত জানাচ্ছি স্বপন অন বোর্ডে। আমি এখন আছি বগা লেকে। কিউকারডং সিরিজের আজকে দ্বিতীয় পার্ট শুরু হলো। পাহাড়ের এত উপরে 1246 ফুট উপরে এত সুন্দর একটা লেক। আমরা একটা ক্রেজি রাইডে আছি এখন, ক্রেজি রাইডে। ডিয়ার ভিউয়ার, আপনি যদি বগা লেক পৌঁছানোর রোলার কোস্টার রাইডের পর্বটি না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে কিউকারডং সিরিজের প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল। বগা লেক পাড়ায় পর্যটকদের থাকার জন্য অনেকগুলি কটেজ আছে। এগুলো স্থানীয় অধিবাসীদের দ্বারা পরিচালিত হয়। আমার দৃষ্টিতে কটেজগুলোকে দুভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আছে একেবারে লেক ঘেঁষে থাকা কটেজগুলি। লেকের পাশে রাস্তার অপর পাশের কটেজগুলিকে আমি দ্বিতীয় ভাগে ফেলছি। লেক ঘেঁষা কটেজগুলো থেকে লেকের দারুণ ভিউ পাওয়া যায়, তবে এই কটেজগুলোর মান ততটা ভালো না এবং টয়লেট ব্যবহার করতে রাস্তার অপর পাশে বেশ দূরে যেতে হয়। রাস্তার অপর পাশের কটেজগুলো থেকে লেকের ভালো ভিউ পাওয়া যায় না, তবে কটেজগুলোর মান অপেক্ষাকৃত ভালো এবং টয়লেটও কাছে পাওয়া যায়। তবে লেক ঘেঁষে থাকা রবার্ট দাদার কটেজটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। দুর্ভাগ্যবশত রুম খালি না থাকায় রবার্ট দাদার কটেজে আমাদের থাকা হয়নি। এখানে প্রায় সব কটেজেরই ভাড়া জনপ্রতি 150 থেকে 200 টাকা। প্রতি রুমে 6 থেকে 8 জন থাকার ব্যবস্থা থাকে। আমাদের কাছে কটেজের মানের থেকে লেকের ভিউ অনেক বেশি অর্থবহ হওয়ায় খুব সাধারণ মানের একটি কটেজে উঠলাম, যেখান থেকে অসাধারণ লেক ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের কটেজ। কটেজের দরজায় কোনো তালা মারার ব্যবস্থা নেই, টান দিলেই খুলে যায়। ঠিক আছে, খুললো, ভিতরে গেলাম। নিচে হচ্ছে ফ্লোরটা বেড়ার। এইখানে শোয়ার জন্য বালিশ আছে, কম্বল আছে। বিছানার কাভার নোংরা, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না। আর এখানে হচ্ছে বারান্দা। এই ভেঙে পড়বো না তো আবার এটা? প্রকৃতির অনন্য এক সৃষ্টি বগা লেক, যা ড্রাগন লেক বা দ্য লেক অফ মিস্ট্রি নামেও সুপরিচিত। বগা লেকের আসল নাম হচ্ছে বগা কাইন লেক, যা বগা লেক নামেই বেশি পরিচিত। বগা লেক ঘেঁষে বগা লেক পাড়ায় বম সম্প্রদায়ের মানুষের বসবাসী বেশি। বম ভাষায় ড্রাগনকে বলা হয় বগা। স্থানীয় আদিবাসীদের উপকথা অনুযায়ী অনেক কাল আগে এখানে পাহাড়ের গুহায় একটি ড্রাগন বাস করত। ড্রাগন দেবতাকে তুষ্ট করতে স্থানীয়রা গবাদি পশু উৎসর্গ করতেন। একবার কয়েকজন এই ড্রাগন দেবতাকে হত্যা করলে পাহাড়টি গ্রাম সমেত মাটির নিচে নেমে গিয়ে এই হ্রদের সৃষ্টি করে। ড্রাগন ছাড়াও বগা লেক নিয়ে অন্যান্য কিছু উপকথাও প্রচলিত আছে, কিন্তু উপকথা তো আর বাস্তব হতে পারে না। ভূতাত্ত্বিকগণের মতে বগা লেক হচ্ছে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ, কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে এই হ্রদের। বাংলাদেশের সর্বোচ্চ মিঠা পানির এই লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1246 ফুট। এর আয়তন 15 একর, গভীরতা কম বেশি 125 ফুট। আমরা রুমে ব্যাগ রেখে লেকে গোসলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। লেক পাড়ি হচ্ছে বগা লেক পাড়ায় গোসলের একমাত্র স্থান। যারা খোলা জায়গায় গোসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের বগা লেক বেড়াতে গেলে গোসল না করেই থাকতে হবে।
পর্যটকদের জন্য লেক পাড়ে গোসলের পারমিশন থাকলেও লেকে সাঁতার কাটা কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের জন্য পাহাড়ি পেঁপে চলে আসছে ভাই, প্লিজ নাও তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। পাহাড়ি পেঁপে দেখি কেমন লাগে একটু খাই। আচ্ছা এটা খাই আপনার। সারাদিন পরে এখন সন্ধ্যা 5:30 বাজে। এটা আসলে লাঞ্চ হওয়া উচিত ছিল আমাদের, কিন্তু লাঞ্চ করতে আমরা পারিনি সময়ের অভাবে। আমরা ফাইনালি অলমোস্ট ডিনার টাইমে লাঞ্চ করতে বসেছি। আমাদের লাঞ্চে আছে বা ডিনারে আছে আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, ডিম, এটা কি ভেজিটেবল, লাউ না, এটা মিষ্টি কুমড়া ভাইয়া, মিষ্টি কুমড়া, পেঁপে মনে হয়, পেঁপে। হ্যাঁ, তো কেমন লাগছে খাবার? আমি খেয়ে দেখিনি। এক্সিলেন্ট ভাই। ডিম তরকারির এই প্যাকেজ খাবারের মূল্য প্রতি জনের জন্য 150 টাকা। ডিমের জায়গায় মুরগির মাংস হলে জন প্রতি 200 টাকা দিতে হয়। দাদা পাওয়ার ব্যাংক কত করে চার্জ? 50। হ্যাঁ 10,000, 10,000টা 50, তাই তো? মানে 50 যাই সেটাই দেন, ছোট বড় যাই হোক। আপনার মোবাইলে কিংবা পাওয়ার ব্যাংকের চার্জ শেষ হয়ে গেলে বগালেকে খুব একটা চিন্তার কারণ নেই। সন্ধ্যার পর কাছাকাছি 2 জায়গায় চার্জিং সুবিধা চোখে পড়ল। ছোট বড় সব রকম পাওয়ার ব্যাংক চার্জ করতে 50 টাকা দিতে হয়, আর মোবাইল ফোনের জন্য দিতে হয় 30 টাকা। তবে এই চার্জিং ডেস্ক রাত 10টায় বন্ধ হয়ে যায়। বগালেক পাড়ায় তীব্র শীতের সন্ধ্যায় ক্যাম্প ফায়ার, আমার জীবনের এক অনন্য সাধারণ স্মৃতি হয়ে থাকবে। সেই সাথে রবার্ট দাদার গিটারের তালে তালে ম্যারিয়ান। এই সন্ধ্যাটা কি কখনো ভোলা যায়? আমি এখন, আপনারা জানেন বগালেক পাড়ায় আছি। এখন রাত 8টার একটু বেশি বাজে। আমার পাশে আছে ভিক্টর। ভিক্টরের সাথে একটু কথা বলবো। ভিক্টর ঢাকাতে লেখাপড়া করে। ওর সাথে আমি একটু বগালেক পাড়ার জীবন, পড়াশোনা এগুলো একটু কথা বলতে চাচ্ছি। তুমি কোথায় পড়ো? সাভারে আছো। কোন কলেজে পড়ো? ক্লাস কলেজে। বগালেক পাড়ায় তোমার আর্লি লেখাপড়ার ওইটা কেমন ছিল, ধরন কেমন ছিল? প্রাইমারি, সেকেন্ডারি এগুলো কেমন ছিল? আগে অত পড়াশোনা ছিল না, টুকটাক এখানে প্রাইমারি সরকারি ছিল। সরকারি প্রাইমারি স্কুল এখানে আছে? হ্যাঁ ছিল, এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। ছোট থেকে বড় সবাই এখন শহরের মধ্যে পড়াশোনা করে। মানে এখানে স্কুল তাহলে এখন নেই? নাই, মানে যারা স্কুল আছে, ইউনিসেফের একটা স্কুল আছে, সেটা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা? কোন ক্লাস নেই, খালি প্লে গ্রুপগুলো আছে। তার মানে এখান থেকে যারা লেখাপড়া করতে চাবে তাদেরকে অবশ্যই বগালেক পাড়া থেকে শহরে রুমায় যেতে হবে। এখানে মোট জনসংখ্যা কত এখানে এই পাড়ার? জনসংখ্যা অত বেশি নেই, কিন্তু ফ্যামিলি আছে 28 পরিবার। 28 পরিবার, অন্তত একটা স্কুল থাকা উচিত, তাই না? তো যে ভিউয়ার্স, আমরা একটা ব্যাপার জানলাম যে এখানে আসলে এই মোমেন্টে কোনো স্কুল নেই, যেটা আসলে থাকা উচিত। যদি আমার এই ব্লগটা তেমন কারো কাছে পৌঁছায় যারা এই দায়িত্বে আছেন, বাংলাদেশের এডুকেশন লেভেলে আছেন, তাদের কাছে যদি যায়, আমি তাদের রিকোয়েস্ট করব এই ধরনের বিচ্ছিন্ন পাড়া বলে যেটা আমরা বগালেক পাড়া আছে আর অন্যান্য পাড়া আছে, সেখানে অন্তত পাড়ার প্রতি একটা করে স্কুল প্রতিষ্ঠা করা উচিত, যাতে ওরা বাচ্চারা এখানে অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত, প্রাইমারি লেভেল কিংবা এসএসসি পর্যন্ত এখানে পড়াশোনা করতে পারে। থ্যাংক ইউ।
লেকের পাড়ে হিমেল হাওয়ায় মুরগি পোড়ানোর আনন্দটাও সেই রকম। আগের পর্বে আমি বলেছিলাম বগা লেকে বারবিকিউ করতে চাইলে রুমা বাজার থেকেই প্রয়োজনীয় বাজার সেরে ফেলতে হবে। তবে বগা লেক পাড়ায় জ্বালানি কাঠ কেনার জন্য 200 টাকা দিতে হয়েছে। পোড়ানো মুরগির সাথে খাওয়ার জন্য আমরা আর্মি ক্যাম্প ক্যান্টিন থেকে বসনিয়ান রুটি নিয়ে আসলাম। প্রতি রুটির দাম 10 টাকা। এখন রাত 10টা বাজে, আমরা বারবিকিউ করলাম, ডিনার করেছি। এখন আমাদের লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে আজকে ফানুস উড়ানো। ফানুস উড়ানো দিয়ে আমরা আজকে রাত শেষ করব, রাতের অ্যাক্টিভিটি শেষ করব। তো মনে হয় এটা খুব মজা হবে, তাই না? জি, ফানুস উড়াই। এই তারার মধ্যে ফানুস। আরেকটাই ছিল, আমরা আজকে তারার ছবি তুলেছি অনেকগুলো, সেটাও আপনারা দেখবেন। আমরা তুলেছি মানে হচ্ছে বেসিক্যালি ফটোগ্রাফার হচ্ছে আমাদের প্রিন্স ছিল, আমি ছিলাম মডেল। যাই হোক আমি সেটা দেখাচ্ছি, বাট ওকে আমি কখনো আগে ফানুস উড়াই নাই। ক্যাম্প থেকে অনুমতি নিয়েছেন? বাবুলদা ওই যে ইয়েতে রবার্টদার হচ্ছে উৎসবের জন্য বলা হয়েছে না, আপনি ক্যাম্প থেকে অনুমতি নিয়েছেন? নিয়েছেন? তাহলে নিলে ছাড়তে পারবেন। আরো ধরেন হিট হতে হবে। আমি একজন করতে পারি, আমি বলবো ফানুসের জন্য আমার অভিজ্ঞতা আছে। রাত 10টায় চার্জিং স্টেশনগুলোর বাজানো গান হঠাৎ থেমে যায়। স্থানীয় অধিবাসীদের ঘর লাগোয়া ছোট্ট রেস্টুরেন্ট ও দোকানের বাতি নিভে যায়। পর্যটকেরা ফিরে যায় নিজ নিজ ঘরে। বগালেক পাড়ায় নেমে আসে নিস্তব্ধতা আর অন্ধকার। কৃত্রিম আলো নিভিয়ে নির্জনতায় ডুবতেই বিভ্রান্ত বগালেক যেন খুঁজে পায় নিজেকে। আকাশের তারাদের উজ্জ্বলতায় অপার্থিব রূপে নতুন এক বগালেক আবির্ভূত হয়। গুড মর্নিং, সকাল 6টা বাজে। সকালে লেকটা খুবই নিস্তব্ধ, পানির কোনো নড়াচড়া নেই, বাতাস নাই, চারদিকে একদম চমৎকার একটা পরিবেশ। আমাদেরকে আজকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে স্টার্ট করতে হবে কিছুক্ষণ পরেই। এখন আমি ঘুম থেকে উঠেই বসে এই লেকটা উপভোগ করছি। চমৎকার, আজকে কুয়াশা নেই, মেঘ নেই আকাশে। আমি আপনাদের দেখাচ্ছি একটু। চুলের অবস্থা খুব খারাপ, রাতে ভালো ঘুম হয়নি ঠান্ডার কারণে। খুবই অস্বস্তিকর ঠান্ডা ছিল। আমরা যেই কটেজে ছিলাম চারদিকে খোলামেলা, এটা বেড়ার ঘর, চারদিকেই বেশ খোলামেলা হওয়াতে এবং লেকের খুব পাশে হওয়াতে প্রচুর ঠান্ডা। কটেজ থেকে পাওয়া 2টা কম্বল, পাতলা কম্বল ছিল, গুড এনাফ ছিল না এই শীত খাবার দেওয়ার জন্য। তো রাতে আসলে অলমোস্ট প্রায় ঘুমাতেই পারিনি ঠান্ডায়। প্লাস আমার আবার জায়গা চেঞ্জ করলেও ঘুমের একটু সমস্যা হয়। হাতে টুথপেস্ট আর টুথব্রাশ নিয়ে আমি বাথরুমের দিকে যাচ্ছি। এখানে ব্রাশ করতে হলে হয় লেকের পাড়ে যেতে হবে, নয়তো এদিকে আসতে হবে। এবং এই জায়গাটা বেশ উঁচু জায়গা দিয়ে এসে মোটামুটি একটা পাহাড়ের মতো জায়গায় উঠে টয়লেট করতে হয়। এখানে পানি আছে, চাইলে এখানে ব্রাশ করাও যেতে পারে। এই হচ্ছে টয়লেট। এখানে তো টয়লেটের জন্য কমোডের ব্যবস্থা আশা করা যায় না, বাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নট ব্যাড, চলার মতো। হ্যাঁ চলার মতো, রাইট। হ্যাঁ গুড না, নট ব্যাড মানে গুড না। ইনফ্যাক্ট আমাকে খুব অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে, বাট যাই হোক কাজ চালানো যায় আর কি। পরিচ্ছন্ন বাথরুম ব্যবহার করেন, হ্যাঁ তারা এটা ব্যবহার করতে পারবেন না। এখনো বেশ সকাল,
আর বগালেকপাড়া পুরোপুরি জেগে ওঠেনি। বগালেক তথা বগালেকপাড়ার ভোরের রূপ পুরাই আলাদা। চলুন একটু ভিন্ন রূপে বগালেকপাড়া দেখা যাক। আমি আপনাদের আগে বলেছি এটা বোমপাড়া। তো বোমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ে আসলে এই ব্যাপারটা খুব ভালো বোঝা যায় যে ওনারা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা আসলে শহরবাসীরা অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে এবং গাছের উপরে নোটিশের মতো করে লেখা আছে ময়লা যেখানে সেখানে ফেলবেন না। তারপরেও কিছু কিছু ময়লা আশেপাশে দেখা যাচ্ছে, সেগুলো তো আমরাই ফেলেছি। আমাদের উচিত আমরা যখন এখানে আসি তখন যেন ময়লা আবর্জনা না ফেলে জায়গাটাকে নষ্ট না করি। ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদেরও এখানে আসলে সেই কার্টেসি বজায় রাখা উচিত। এখন 7:30 বাজে, আমাদের আসলে ব্রেকফাস্ট টাইম। 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করার কথা। আমাদের 8টার মধ্যে বের হয়ে যেতে হবে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। খুব বেশি টাইম আর হাতে নেই। লেকের পাশে এখানে একটা গির্জা আছে, এইটা একমাত্র গির্জা না, আরেকটা গির্জা আছে, বাট এই গির্জাটা মনে হয় প্রধান গির্জা। সকাল 8:15 বাজে, আমরা একটু লেট। আমাদের আসলে 7:30টায় ব্রেকফাস্ট করার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে। আমাদের নাস্তায় আছে খিচুড়ি, এটা হচ্ছে বেগুন ভাজি, সালাদ, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা। দাম ব্রেকফাস্টে 100 টাকা। ব্রেকফাস্টের জন্য রাতে আমরা অর্ডার করে রেখেছিলাম। ব্রেকফাস্টে 100 টাকায় এই আইটেমগুলোর সাথে ডিমও আছে। ব্যাগের ওজন কমাতে অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেস্টুরেন্টেই রেখে দিলাম। এই জন্য রেস্টুরেন্টকে আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। ব্রেকফাস্ট শেষ করে বগালেকপাড়ার আর্মি চেক পয়েন্টে সিগনেচার করে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে আমাদের অসাধারণ এক যাত্রা শুরু হলো। সেই সাথে বগালেক ও বগালেকপাড়া নিয়ে তৈরি কেওক্রাডং সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে। এর পরের পর্বে থাকবে হাসিমুখে দুর্গম পথ পাড়ি দেওয়ার গল্প, অচেনা পথে নিজেকে চেনার গল্প, সহযাত্রীদের সহমর্মিতার গল্প, আরেক দারুণ টিম ওয়ার্কের গল্প। সেই সাথে আপনাদের দেখাবো প্রকৃতির অপার সৌন্দর্য। আশা করি অপেক্ষায় থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, এই ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। কেওক্রাডং সিরিজের তৃতীয় পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।